আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে রাজনৈতিক ময়দানে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফিরেই এমন কিছু মন্তব্য করলেন যা মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ, দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। ভোটে হারের প্রায় এক মাস পর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শুধু বর্তমান বিজেপি সরকারকে আক্রমণ করেননি, বরং এমন একটি সংবেদনশীল ঘটনার প্রসঙ্গ তুলেছেন যা নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে তার বক্তব্য রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মঙ্গলবার 2 জুন কলকাতার প্রাণকেন্দ্রে ধর্মতলার ওয়াই চ্যানেল ভোট পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষায় অনিয়ম এবং নতুন বিজেপি সরকারের বিরুদ্ধে কথিত প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে সেখানে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচির মঞ্চে থেকে একের পর এক রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করে বাংলাদেশের বহুল আলোচিত একটি ঘটনার প্রসঙ্গ টেনে আনেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে উপস্থিত জনতার অনেকেই বিষয়টি বুঝতে পারেননি, কারণ আলোচনা চলছিল মূলত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বক্তব্যের এক পর্যায়ে মমতা এমন এক ঘটনার উল্লেখ করেন যা মুহূর্তে রাজনৈতিক আবহ বদলে দেয়। তিনি দাবি করেন বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের পশ্চিমবঙ্গ পুলিশ একসময় গ্রেফতার করেছিল, আর সেই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করেছিলেন বলে দাবি করেন তিনি। মমতার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের ওই আলোচিত খুনের ঘটনার পর অভিযুক্তরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। এরপর রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি বলেন এটি ছিল রাজ্য পুলিশের একটি বড় সাফল্য এবং সেই কৃতিত্ব এসটিএফ এর প্রাপ্য। তবে গ্রেফতারের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় বলে দাবি করেন তিনি। সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন ঘটনার কিছু সময় পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে যোগাযোগ করেন। তার দাবি তখন তাকে অনুরোধ করা হয়েছিল যেন পুরো বিষয়টি প্রকাশ্যে না আনা হয়, কারণ এটি শুধু একটি রাজ্যের বিষয় নয়, বরং দেশের স্বার্থের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মমতার এই বক্তব্য সামনে আসতেই উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা। এরপর তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেন। সরাসরি অমিত শাহকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন ওই ঘটনার পেছনে কারা ছিল এবং কার নির্দেশে পুরো বিষয়টি ঘটেছিল। যদিও তিনি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করেননি, তবুও তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে বিষয়টি নিয়ে তার কাছে আরও অনেক তথ্য রয়েছে। তিনি বলেন সরকার পরিবর্তন হলেও তিনি সব জানেন এবং তার কাছে বহু তথ্য রয়েছে যা এখনও প্রকাশ হয়নি। মমতার বক্তব্যের এই অংশটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, কারণ তিনি দাবি করেন দীর্ঘদিন ধরে তিনি অনেক কিছু জানলেও দেশের স্বার্থে তা প্রকাশ করেননি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে কথা বলতে বাধ্য করছেন। তার ভাষায় অত্যাচার এবং রাজনৈতিক প্রতিহিংসার মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে নীরব থাকা আর সম্ভব হচ্ছে না। তবে বক্তব্যের সবচেয়ে রহস্যময় অংশ ছিল একটি নির্দিষ্ট নাম নিয়ে তার মন্তব্য। তিনি বলেন এমন একটি নাম তার জানা আছে যা তিনি ইচ্ছা করলে প্রকাশ করতে পারেন, কিন্তু দেশের স্বার্থে এবং বিশেষ করে বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করেই তিনি সেই নাম প্রকাশ করছেন না। তার দাবি যদি তিনি সেই নাম প্রকাশ করেন তাহলে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতে পারে। এই বক্তব্যের পর সভাস্থলে উপস্থিত অনেকে বিস্মিত হয়ে পড়েন, কারণ রাজনৈতিক বক্তব্যের মধ্যে হঠাৎ করে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ এবং তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে এমন মন্তব্য সাধারণত খুব একটা শোনা যায় না। ফলে মমতার এই বক্তব্য এখন শুধু পশ্চিমবঙ্গ নয়, বৃহত্তর রাজনৈতিক পরিসরেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু একটি বিতর্কিত বিষয় সামনে আনেননি, বরং ভোট পরবর্তী রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। নির্বাচনে পরাজয়ের পর এটি ছিল তার প্রথম জনসভাগুলোর একটি। ফলে তার প্রতিটি বক্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের নজরে ছিল। সেই প্রেক্ষাপটে তিনি যে মন্তব্য করেছেন তা সবার মূল আলোচ্য বিষয়ে ছাপিয়ে জনমনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন তিনি সরাসরি কোনো তথ্য প্রকাশ না করে এমন একটি বার্তা দিয়েছেন যা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারে। কারণ যখন কোনো শীর্ষ নেতা দাবি করেন যে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যা এখনও প্রকাশ্যে আসেনি, তখন সেটি স্বাভাবিকভাবে নতুন প্রশ্নের জন্ম দেয়। তবে সেই দাবির সত্যতা বা গুরুত্ব সম্পর্কে নিরপেক্ষভাবে কিছু বলার জন্য নির্ভরযোগ্য প্রমাণ এবং তথ্যের প্রয়োজন রয়েছে। অন্যদিকে বিজেপি সমর্থিত মহলের একটি অংশ ইতিমধ্যেই তার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের যুক্তি হলো যদি বিষয়টি সত্যি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এতদিন সেটি প্রকাশ করা হয়নি কেন? তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে দাবি করেছেন যে তিনি দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই দীর্ঘ সময় নীরব ছিলেন। এই ব্যাখ্যা রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশের প্রসঙ্গ। বক্তব্যে তিনি বারবার বাংলাদেশের প্রতি নিজের আবেগ এবং ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করেছেন। তার ভাষ্যমতে তিনি এমন কোনো মন্তব্য করতে চাননি যা দুই বাংলার সম্পর্ক বা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি হতে পারে।
এই অংশটিরও রাজনৈতিক কূটনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছে। ধর্মতলায় অনুষ্ঠিত সেই সভাটি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু যেমন ভোট পরবর্তী পরিস্থিতি, প্রশাসনিক প্রশ্ন এবং অন্যান্য সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে চলে আসে তার ওই রহস্যময় মন্তব্য। ফলে সভার অন্যান্য রাজনৈতিক বার্তার তুলনায় এই বিষয়টি সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচিত হতে শুরু করে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, কোনো রাজনৈতিক নেতার দাবি বা ইঙ্গিতকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করার আগে তার পক্ষে নির্ভরযোগ্য তথ্য, নথি বা আনুষ্ঠানিক তদন্তের ফলাফল থাকা জরুরি। রাজনৈতিক বক্তব্য প্রায় কৌশলগত উদ্দেশ্যে নেওয়া হয়, তাই সেগুলোর মূল্যায়ন করার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই বক্তব্যের পর নতুন কোনো তথ্য সামনে আসে কিনা। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার, বিজেপি বা সংশ্লিষ্ট অন্য পক্ষগুলো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় কিনা সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ জনমনে যে কৌতূহল তৈরি হয়েছে তা শুধু রাজনৈতিক বিতর্কের কারণে নয়, বরং ওই অপ্রকাশিত তথ্য এবং রহস্যময় নাম নিয়ে তৈরি হওয়া জল্পনার কারণেও। ফলে বিষয়টি এখন এমন এক অবস্থায় রয়েছে যেখানে প্রশ্ন অনেক কিন্তু নিশ্চিত উত্তর খুব কম। আর রাজনীতিতে অনেক সময় এই ধরনের অনিশ্চয়তাই একটি ঘটনাকে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ধরে রাখে। তাই পর্যবেক্ষকদের ধারণা, নতুন কোনো তথ্য প্রকাশ হওয়া পর্যন্ত এই বিতর্ক এবং কৌতূহল আরও কিছু রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে থাকবে।